হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম, দেখতে পাচ্ছি। আমরা গত ক্লাসে কি করেছিলাম বলো? লাস্ট ক্লাসে কি করেছিলাম? হ্যালো, লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে? হ্যালো, অয়ন। জি ম্যাম। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ নাকি বলো? জি ম্যাম, কেউ কোনো শুনতে কথা বলো পাচ্ছি না, ম্যাম। কিসের জন্য? কি আশ্চর্য! ম্যাম একটু ম্যাম আমি খাতাটা চেক করে বলতেছি ম্যাম। খাতা চেক করা লাগবে না, আমি জানি কি করেছিলাম আমরা। তোমরা 54 জন আসছো, মনে থাকে যেন এই 54 নাম্বারই আমার চাই, বুঝতে পারছো? আমরা গত ক্লাসে পড়েছিলাম ডিফারেন্ট স্টাইল অফ প্রিন্টিং। সো আজকে আমরা পড়বো হচ্ছে মেথডস অফ প্রিন্টিং। এই যে প্রিন্টিং গুলো, একটা মেয়ে গত ক্লাসে তোমাদের ক্লাসে খুব সুন্দর করে বলছিল কাকে স্টাইল বলে কাকে মেথডস বলে। মেথডস গুলো হচ্ছে টুলস গুলা, যে টুলস গুলা একটা সিস্টেম ভাবে যে প্রিন্ট আমরা বিভিন্ন ধরনের যে প্রিন্টিং ডিজাইনটা টেকনিকটা ফুটাই তুলবো, সেটা হচ্ছে মেথডস। মেথডস এর প্রিন্টিং প্রথমে হচ্ছে ব্লক প্রিন্টিং। ব্লক প্রিন্টিংটা কি? যে একটা ব্লক তৈরি করতে হবে, উডেন ব্লকস এর মাঝখানে উডেন ব্লকস তৈরি করতে হবে। এটা নিয়ে তোমরা অলরেডি দেখছো যে ডিজাইন ক্রিয়েট করে সেই ব্লকটা কালারের মধ্যে দেয়, দিয়ে আবার ওটা আমাদের গার্মেন্টস এ এটা প্রিন্ট করতে থাকে। সেটা হচ্ছে ব্লক প্রিন্টিং, বুঝতে পারছো? পার্টিকুলার একটা ডিজাইন উডেন একটা ডিজাইন তৈরি করে সে কালারের মধ্যে প্রিন্ট প্রেসের মধ্যে নিয়ে আবার এটা হচ্ছে ওই ডিজাইন একটা গার্মেন্টস এর উপর তৈরি করে থাকে বা প্রিন্ট করতে থাকে। সেটা তোমার এটা খুবই ফ্লেক্সিবিলিটি খুবই কম। এগুলি খুবই মানে এটা কমার্শিয়াল তেমন ভাবে ইউজ করা হয় না। ছোট ছোট দোকান স্মল স্কেলে যে প্রোডাকশন গুলো হয় বা কটেজ ইন্ডাস্ট্রি, যেগুলি ছোট ছোট ইন্ডাস্ট্রি বাসা বাড়িতে যে কাজগুলি করা হয়, সেটা হচ্ছে ব্লক প্রিন্টিং, বুঝতে পারো? ইন্ডাস্ট্রিতে দেখছো না স্ক্রিন প্রিন্টিং? স্ক্রিন প্রিন্টিংটা হচ্ছে তোমরা হচ্ছে একটা মেশ, একটা স্ক্রিন জাতীয় একটা স্ক্রিন থাকে, একটা মেশ ফ্যাব্রিক, ছোট ছোট ছিদ্রযুক্ত মানে ছোট জাল মেশ ফাইবার বা মেশ ফ্যাব্রিক, এটা হচ্ছে পলিস্টার বা নাইলনের থাকে। এবং এই তোমার এই স্ক্রিনটা পার্টিকুলার একটা ডিজাইন ক্রিয়েট করা হয়। এগুলো সব কম্পিউটারাইজড এখন হয়ে গেছে। তোমরা ইন্ডাস্ট্রিতে গেলে দেখতে পারবা যে স্ক্রিন কিভাবে তৈরি করে। এবং ছোট ছোট মেশ ফ্যাব্রিক, তো একটা মেশ স্ক্রিনটা হচ্ছে মেশের ছোট ছোট ছিদ্রযুক্ত। যেই ছিদ্র দিক দিয়ে যখন আমরা প্রিন্ট পেজটা পাসিং করব, তখন ছিদ্রের মধ্যে দিয়ে কালার গুলি আমাদের ফ্যাব্রিকের মধ্যে লেগে যাবে বা গার্মেন্টস এর মধ্যে লেগে যাবে, প্রিন্ট হয়ে যাবে। আবার বাকি যে ডিজাইনের বাইরেটা মানে স্ক্রিনটা মোটামুটি বড় থাকে, বাকি পার্ট গুলোকে আমাদের করে দিতে হয়, ব্লক করে দিতে হয়, বুঝতে পারছো? বাকি ব্লক করে দিয়ে এটাকে স্টেনসিল দিয়ে ব্লক করতে হয়, এটাকে স্টেনসিল বলে। এটা দিয়ে ব্লক করার পরে বাকি পার্ট গুলোতে কালার পাসিং থ্রু হয় না, শুধু যেসব যে ডিজাইন করা থাকে এবং কম্পিউটারের মাধ্যমে কাজগুলো করে থাকে, বাকি জিনিসগুলো স্টেনসিলের মাধ্যমে ব্লক করে দেওয়া হয়। এবং যে ছোট ছোট হোল গুলো থাকে, ওই হোলের মধ্যে দিয়ে ডিজাইনটা ওই হোলটার মধ্যে হয়। এই কালার গুলো পাস করলে, এবং এক একটা কালারের জন্য এক একটা স্ক্রিন, মনে করছে একটা ফুলের মধ্যে 5টা পাপড়ি আছে, সেটা তুমি একটা স্ক্রিন করতে পারবে না। একটা স্ক্রিন দিলে তো তোমার একই কালার হয়ে যাবে, যদি একই কালারের কোনো সমস্যা নেই। যদি একটা ফুলের মধ্যে 5টা পাপড়ির মধ্যে 5টা কালার থাকে, তাহলে 5টা স্ক্রিন তৈরি করতে হবে ইন্ডিভিজুয়ালি। প্রতিটা স্ক্রিনে প্রতিটা কালারের জন্য একটা করে স্ক্রিন তৈরি করতে হবে। নরমালি একটা কালারের জন্য একটা স্ক্রিন তৈরি করা হয় এবং কন্টিনিউয়াসলি কাজগুলো করতে থাকে। মনে করেন 5 জন ওয়ার্কার বসে, ও হলুদ কালার নিল, এ ব্লু কালার নিল, এ রেড কালার নিল, একজন করতে চাচ্ছে পাসিং হচ্ছে, এরকম করে করে একটা প্রিন্ট তৈরি করে থাকে, বুঝতে পারছো? স্ক্রিন প্রিন্টার প্রথমে কি প্রিপারেশন, যেহেতু স্ক্রিন প্রিন্টটাকে আমরা একটু বেশি ভাবে ইলাবোরেট আলোচনা করব, কারণ স্ক্রিন প্রিন্টে আমাদের গার্মেন্টস এর জন্য বেশি ব্যবহার করা হয়। বিশেষ করে দেখবা টি শার্টে
চেস্টের তোমার কলারে খুব কম থাকে, যেমন হাতের হেমিং এ অনেক ডিজাইন করা থাকে। লেডিস টি শার্ট হোক, বয়েজ হোক, বা টডলার বয়েজ বা বাচ্চাদের হোক বা ইনফ্যান্ট যেটাই হোক না কেন, দেখবো যে স্ক্রিন প্রিন্টটা আমাদের গার্মেন্টস এর ক্ষেত্রে প্রচুর ব্যবহার করা হয়। একটা নরমাল একটা প্রসেস হচ্ছে, একটা হচ্ছে প্রিন্ট পেজ প্রিপারেশন, স্ক্রিন প্রিন্টিং, যেখানে স্ক্রিন তৈরি করে প্রিন্টিং করা হয়, তারপর হচ্ছে ড্রাইং। এই যে প্রসেসটা, এটা শুধু হচ্ছে আমাদের পিগমেন্টস এর জন্য। স্ক্রিন প্রিন্টিং কিন্তু দুই ভাবে করা যায়, একটা হচ্ছে পিগমেন্টস দিয়ে করা যায়, নরমালি ইন্ডাস্ট্রি গুলোতে পিগমেন্টস দিয়ে বেশি করে। বুঝতে পারছো? আর কেউ কি তোমরা আসছো? দেখি তো। হ্যাঁ, অনেকে আসছো, একটু দাঁড়াও। আর হচ্ছে কি, যখন ডাইসার্টস ইউজ করব, পিগমেন্টস ইউজ করে সরাসরি পিগমেন্টস ইউজ করলে প্রিন্ট পেজ তৈরি করব, যেখানে থিকেনার অবশ্যই থাকবে, বিভিন্ন ধরনের কেমিক্যালস থাকবে, এবং তোমার পিগমেন্ট থাকবে, স্ক্রিন প্রিন্টিং হবে, এরপর ড্রাইং এ চলে যাবে, এরপর কিউরিং এ চলে যাবে। আর যদি আমি পিগমেন্টস না ইউজ করে কালারিং ম্যাটেরিয়াল সাবস্টেন্স হিসেবে যদি আমরা ডাইসার্টস ইউজ করি, তার স্ক্রিন প্রিন্টিং হওয়ার পরে এটা স্টিমিং এ যাবে। স্টিমিং এ যাওয়ার পরে এটা ওয়াশিং করা হবে এবং তারপরে ফিনিশিং এ যাবে। স্টিমিং এর জন্য করা হবে একটা মেশিনের মাধ্যমে, নরমাল 100 ডিগ্রি টেম্পারেচারে কিছুটা স্টিম দেওয়া হয়, যাতে করে এই স্টিমিংটা করা হয় ডাই ফিক্সেশনের জন্য। এখানে অনেক সময় আবার বিভিন্ন ডাইসের ভ্যারাইটিস এর উপর বিভিন্ন কেমিক্যালস ইউজ করা হয়। যেমন যদি আমি ডাইস হিসেবে যে রিঅ্যাক্টিভ ডাইস ইউজ করি, সেক্ষেত্রে আমার সোডা ইউজ করে, যদি ভ্যাটিং ইউজ করে রিডিউসিং এজেন্ট ইউজ করে, যাতে করে ডাইটা ফিক্সড হয়। এবং স্টিমে কি হয়, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি হয়, কিছুক্ষণ তোমার স্টিম যেহেতু কি বলে স্টিমে ভাপ হয় না, ওইটার সাথে ওই একটু ময়েস্ট কন্ডিশনের ভিতর টেম্পারেচার দিয়ে এই ডাইগুলো ফিক্সড করা হয়। তারপরে এক্সেস ডাইস গুলি বা এক্সেস কেমিক্যালস গুলি থেকে না আদার্স ওয়াশ অফ করলে সবগুলো উঠে যায়, এরপরে ফিনিশিং এ যায়, ড্রাইং করে, ড্রাইং করলে বা আদার্স যদি কোনো ফিনিশিং থাকে সেটা করে। এটা হচ্ছে স্টিং প্রেস। এর জন্য দুইটা লাইন দেওয়া হচ্ছে, দেখছো? পরের চিত্রে যাও, দেখছো যেটা হচ্ছে ডিটা হচ্ছে না না সরি, এই দেখো, এটা একটা স্ক্রিন প্রিন্টিং সিস্টেম। এটা হচ্ছে তোমার ইঙ্ক, মানে একটা কালার প্রিন্ট পেস্ট। আর বিটা হচ্ছে তোমার স্কুইজি, যেটাকে দিয়ে এরকম করে প্রেস দেয়া হয়, এই যে কালারটাকে টেনে নিয়ে যাচ্ছে, দেখছো? এই যে সেম কালার নিচে গেছে, তার মানে এই যে ব্লু কালারে এগুলা হোল গুলা আছে। আর এই যে ডিটা যেটা ইন্ডিকেট করতে, সেটা হচ্ছে ফটো ইমালশন দিয়ে বা স্টেনসিল দিয়ে এটাকে ব্লক করে দেয়া হয়েছে। এইদিকে তুমি যতই দাও, যেখানে দেখো এখানে কালার গুলো আছে, নিচে কিন্তু কালার হয় নাই। কারণ কি, এই জায়গায় এই মেশটার এই জায়গাগুলো, মেশ মানে ছোট ছিদ্রযুক্ত একটা স্ক্রিন, এটা পলিস্টার হতে পারে, নাইলনের হতে পারে, অনেক সময় সিল্কের হতে পারে, সেটা একটা স্ক্রিন, মেশ ফ্যাব্রিক আর কি। দেখো এদিকে যেহেতু আমরা স্টেনসিল দিয়ে ব্লক করা হয় নাই, এইদিকে দেখো কালারটা চলে যাচ্ছে না। আর এদিক দিয়ে এই ডিজাইন এরিয়াটাতে দেখো, এখানে সরি, এদিকে ব্লক করা হয়েছে, এদিকে ব্লক করা হয়নি, এদিকে ফাঁকা রয়েছে। দেখো এই শুধু এমটা উঠছে, এই সার্কেলটা উঠছে, তার মানে কি এই এরিয়া গুলাতে হোল ছিল, যার ফলে এই কালারিং ম্যাটেরিয়ালস গুলো মানে পাস থ্রু হয়ে গেছে স্ক্রিনের মধ্যে দিয়ে। আর বিটা হচ্ছে স্কুইজি, সিটা হচ্ছে ডিজাইন বা ইমেজ, ডিটা হচ্ছে যে এগুলো স্টেনসিল বা ব্লক এরিয়া ফটো ইমালশনের মাধ্যমে করছে, এটা হচ্ছে স্ক্রিন। এই পুরোটাই হচ্ছে স্ক্রিন। একটা কালারের জন্য এই ডিজাইনের একটা স্ক্রিন তৈরি করা হয়েছে। যদি এমটা এক কালারের হতো তাহলে দুইটা স্ক্রিন লাগতো। আবার যদি এই ডিজাইনটা ক্রিয়েট করার জন্য, আবার এই সার্কেলটা যদি আরেকটা কালার, দুইটা স্ক্রিন লাগতো, একটা এম দিয়ে আর একটা হচ্ছে সার্কেলের জন্য। এফ হচ্ছে প্রিন্টেড ডিজাইন। দেখো এটা প্রিন্টেড ডিজাইন হয়ে গেছে। এই নরমাল কথাগুলো লেখা আছে, এগুলো তোমরা পড়ে নিবা। বুঝতে পারছো যে আমি তোমাদের যে কথাগুলো বলছি এগুলো এখানে সুন্দর করে লেখা আছে। তারপরে এখানেও লেখা আছে, দেখো স্ক্রিন প্রিন্টিং সব লেখা আছে, আমি যা যা কথাগুলো বলছি। ব্লক প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, তারপরে হচ্ছে এটা ফ্লো চার্ট, এটা স্ক্রিন প্রিন্টিং করে। পরের টপিকটা হচ্ছে কোথায়, হিট ট্রান্সফার প্রিন্টিং। আমরা ট্রান্সফার একটা স্টাইল পড়ছিলাম না, ওই স্টাইলে এই কিভাবে করে, এটা একটা মেশিনের মাধ্যমে হিট সেটের মাধ্যমে প্রিন্টিংটা করা হয়। বুঝতে পারছো? ওই ট্রান্সফার প্রিন্টিংটা সাধারণত একটা
পেপারের উপর করা হয় এবং এই পেপারটা ট্রান্সফার প্রিন্টিংটা ডিজাইনটা আমাদের মেশিনের মাধ্যমে আমাদের গার্মেন্টসে বা ফ্যাব্রিকের মধ্যে পাস করা হয় এবং এটা হিট সেট করা হয়। বুঝতে পারছো? হিট সেট করলে এই ডাইস গুলো সাবলাইম হয়ে যায় এবং ট্রান্সফার টু দ্য ফ্যাব্রিক থ্রু দ্য ভাপার ফেস। ডাই সাবলিমেশন মানে হচ্ছে হিটিং এর মাধ্যমে ডাইটাকে যখন ফ্যাব্রিকে কন্ট্যাক্টে নিয়ে আসা হয় সেটাকে ডাই সাবলাইম বলে। বুঝতে পারছো? ট্রান্সফার প্রিন্টিং এ তাই হয়। দেখো লেখা আছে ট্রান্সফার প্রিন্টিং ইজ এ টেকনিক involves the transfer of a design from one medium to another. The most common used in heat transfer printing in which the design is printed initially onto special paper. একটা স্পেশাল পেপার ডিজাইনটা প্রিন্ট করা হয় using conventional printing machinery. The paper is then placed in close contact with the fabric and heated. এই পেপারটা প্রথম যেটা হচ্ছে একটা স্পেশাল পেপারের মধ্যে ডিজাইন ক্রিয়েট করা হয়। এই ডিজাইনটা ফ্যাব্রিকের কন্ট্যাক্টে নিয়ে আসা হয়, খুবই ক্লোজ কন্ট্যাক্ট মানে একদম ক্লোজ নিয়ে আসা এবং হিট করা হয়। when the dye sublime মানে এই যে ডিজাইনটা করা হয়েছে না বিভিন্ন কালারে, এই কালার গুলি তোমার মানে ভাপারে মানে হিটে কিছুটা তোমার মেল্ট হয়ে যায়, ফাইবারের সাথে লেগে যায়, সেটার কথা বলতে ডাইটা কিছুটা মনে করো হিটের জন্য ফাইবারের সাথে খুবই কন্ট্যাক্টে চলে যায় এবং ফাইবার অলমোস্ট কিছুটা ফিক্সড হয়ে যায়। এটা পার ফেস এবং ভাপার মানে ট্রান্সফার প্রিন্টিংটা হিট পেপারটা ফ্যাব্রিকের ভিতর আমাদের ফ্যাব্রিকের উপরে সারফেসে ট্রান্সফার করা হয় এবং এটা বেশ যে ফাইবারের কন্ট্যাক্টের মাধ্যমে যখন হিটের মাধ্যমে আনা হয় এটাকে ডাই সাবলিমেশন বলে হয়, তখন সেটা ফ্যাব্রিকে প্রিন্ট হয়ে যায় বা আমাদের গার্মেন্টসে প্রিন্ট আঁকা একটা ডিজাইন তৈরি হয়। রেজিস্ট প্রিন্টিং তোমরা অলরেডি দেখছো, ল্যাবে একটা গ্রুপ ক্লাস করছো, টাইডাই করছো না? এই তোমরা কি আমার কথা শুনতেছো? অয়ন জি ম্যাম, কথা শোনা জি ম্যাম, কথা শোনা যাচ্ছে ম্যাম। হ্যালো অয়ন। হ্যালো ম্যাম। জি ম্যাম। ম্যাম আপনি কি কথা শুনতে পাচ্ছেন না ম্যাম? শুনতে পাচ্ছো? জি ম্যাম, কথা শোনা যাচ্ছে। তোমরা না বাটিক প্রিন্টটাই কিন্তু রেজিস্ট প্রিন্টিং তোমরা দেখছো, একটা গ্রুপ কিন্তু তোমরা করছো বাটিক প্রিন্টটা, মানে ওয়ান কাইন্ড অফ রেজিস্ট টাইপের আর কি। এখানে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে তোমার বাই অ্যাপ্লাইং আ রেজিস্ট এজেন্ট ইন দ্য ডিজায়ার্ড ডিজাইন দেন ডাইং ইন দ্য ফ্যাব্রিক। একটা ডিজাইন তৈরি করতে হবে আর রেজিস্ট করতে হবে, কিভাবে একটা ওয়াক্স দিয়েও করে। ওয়াক্স দিয়ে একটা ডিজাইন করলে এই ফ্যাব্রিকটা বা গার্মেন্টসটা তুমি যদি ডাইং করো, ওয়াক্সিং এর যে জায়গাটা ওয়াক্সিং করা ওই জায়গায় তোমার প্রিন্ট হবে না, সেটা ভাবে করা যায়। আরেকটা বলছে হচ্ছে by including a resist agent and a dye in a paste in which applied for the design, which is applied for the design, in which case the color of the design is not affected by the subsequent dyeing of the fabric background. একটা হচ্ছে ডিজাইন তোমার একটা এজেন্ট দিয়ে রেজিস্ট করতে হবে, সেটা তবে ডাইং করলে তোমার ওই পার্টিকুলার জায়গায় তোমার প্রিন্ট হবে না, মানে ডাইং হবে না, কালার যাবে না। আরেকটা হচ্ছে রেজিস্ট এজেন্ট এন্ড ডাই ইন দ্য প্রিন্ট পেস্ট হুইচ ইজ অ্যাপ্লাইড টু দ্য ডিজাইন। তোমার একটা প্রিন্ট পেস্ট ডাই পেস্টের মধ্যে যদি তুমি রেজিস্ট ম্যাটেরিয়ালস দাও, সেক্ষেত্রে ওই জায়গায় প্রিন্ট হবে না। দেন তুমি ব্যাকগ্রাউন্ড কালার করলে আশেপাশে প্রিন্ট হবে, পার্টিকুলার ওই ডিজাইনে প্রিন্ট হবে না। বুঝতে পারছো? দুইটা সিস্টেম। যে পিগমেন্ট প্রিন্টিং, একটু আগে আমি তোমাদেরকে বললাম পিগমেন্ট প্রিন্টিংটা কি, যখন আমরা পিগমেন্টস ম্যাটেরিয়ালস ইউজ করি তখন পিগমেন্ট প্রিন্টিং এ একটা পার্টিকুলার একটা জিনিস আছে, যেমন পিগমেন্ট প্রিন্টিং অনেক পিগমেন্টস এর ভিতর অ্যাম্বুশ একটা ইউরেথিন কেমিক্যালস ইউজ করলে অ্যাম্বুশ হবে, বা রাবার জাতীয় ইলাস্টেন কেমিক্যাল ইউজ করলে তোমার রাবার প্রিন্টিং হবে, কিছুটা, খুব বেশি করা যাবে না। আবার পিগমেন্টের সুবিধা হচ্ছে পিগমেন্ট প্রিন্টিং স্কিউরিং করলে হয়ে যায়, স্টিরিং বা ফার্দার ফিনিশিং এর প্রয়োজন হয় না। যখন আমরা পিগমেন্টস ইউজ করব সেটা হচ্ছে পিগমেন্ট প্রিন্টিং ইন দ্য প্রিন্ট পেস্ট। এটা বিভিন্ন ধরনের হতে পারে,
ওয়াটার ইন অয়েল হতে পারে অথবা অয়েল ইন ওয়াটার ইমালশন হতে পারে। বুঝতে পারছো? যে পিগমেন্ট স্পেসটা বা পিগমেন্টটা যেটাই হোক না কেন, দুই ধরনের এটা হতে পারে। সো এটা ভেরি জাস্ট পিগমেন্ট যখন ইউজ করবো সেটাই পিগমেন্ট প্রিন্টিং। ফটো প্রিন্টিং কি? ফটো প্রিন্টিং এ ফটো সেন্সিটিভ হচ্ছে লাইট ইউজ করা হয়। Photosensitive, in photo printing the fabric is coated with chemical that's sensitive to light. প্রথমে ফ্যাব্রিকটা তোমার কেমিক্যাল দিয়ে, ফটোসেনসিটিভ কেমিক্যাল দিয়ে তোমার কোটিং করা হয়। Then the photograph may be printed on it. The control light is passed through the fabric negative or photo film, which allows the light to fall on the fabric as per the details on the photo. এটা নর্মাল সেন্স হচ্ছে তোমার প্রথমে ফ্যাব্রিকটা তোমার কেমিক্যাল দিয়ে কোটেড করতে হবে, যেটা ফটোসেনসিটিভ। এর মধ্যে যদি তুমি এই ফটোগ্রাফটা যদি এর মধ্যে তোমার ফ্যাব্রিকের মধ্যে অ্যাটাচ করে লাইট সেন্সিটিভ যদি তোমার সাধারণত ফটোগ্রাফের নেগেটিভ বা ফটো ফিল্মটা ইউজ করে, এরপর যদি লাইট পাস করতে থাকো তাহলে ওই পার্টিকুলার ওই জায়গাটাতে নেগেটিভ বা ফটো ফিল্মে ওই জায়গাটাতে তোমার ডিজাইনটা ক্রিয়েট হবে। সেটাই হচ্ছে ফটো প্রিন্টিং। বুঝতে পারছো? হোয়াট হচ্ছে ফ্লক প্রিন্টিং? ফ্লক প্রিন্টিং তোমাদেরকে আমি ক্লাসে বলছিলাম যে ফ্লক প্রিন্টিংটা কি। ফ্লক প্রিন্টিংটা হচ্ছে তোমাদের আমাদের ছোট ছোট যে ফাইবার গুলি, যেটা হচ্ছে ফ্লকগুলির লেন্থটা হবে 0.3 থেকে 3 মিলিমিটার। মানে ওই যে আমাদের যে ফাইবার গুলি ফ্লক হিসেবে ইউজ করব, শর্ট স্ট্যাপল ফাইবারস ফ্লক্স, যেটা হচ্ছে 0.3 থেকে 3 মিলিমিটার লেন্থ, এই ধরনের ফাইবার, শর্ট ফাইবার গুলিকে ফ্লক হিসেবে ব্যবহার করা হয়। এবং এটা হচ্ছে সাধারণত কি করে, একটা অ্যাডহেসিভ প্রথমে ফিক্সড করা হয় এবং একটা মেশিনের মাধ্যমে তোমার ওই ফাইবার গুলিকে ওইখানে ফিক্সড করা হয়। বুঝতে পারছো? ফ্লক প্রিন্টিং ইজ a technique of disposing many small fiber particles called flock onto a surface of fabric to produce the design. Flock printing is representative for techniques which are adhesive in printing in the first stage. In the second stage, the effect material is fixed to the adhesive. In case of flock printing, the short staple fiber flocks হচ্ছে প্রথম খুবই কমন সেন্স, যেটা তোমাদেরকে আমি বলি খুবই নর্মাল, যা যেটা মানে একদম জিস যে পয়েন্ট, সেটা হচ্ছে প্রথমে আমাদের যেসব জায়গায় আমার ডিজাইন গুলো সেটা অ্যাডহেসিভ দিতে হবে এবং এই অ্যাডহেসিভের উপর এই যে ফ্লক গুলি, যেটার লেন্থ হচ্ছে 0.3 থেকে 0.5, এটাকে পাস করা হয় এবং অ্যাডহেসিভ সাথে ফিক্সড হয়ে যায়। এবং এটা ভেলভেট, তোমরা ভেলভেট ফ্যাব্রিক দেখছো না? ভেলভেট ফ্যাব্রিক একটা ভেলভেট জাতীয় একটা ডিজাইন তৈরি করে। বুঝতে পারছো? যেহেতু এটা মানে অ্যাডহেসিভ সাথে ফিক্সড করা হয়, সেহেতু যে ভেলভেট ফাইবার গুলি বা ফ্লক গুলি উঠে আসার সম্ভাবনা খুবই কম থাকে। পরেরটা হচ্ছে তোমার ডাইরেক্ট প্রিন্টিং। ডাইরেক্ট প্রিন্টিংটা কি? যেটা আমাদের ডাইরেক্ট অ্যাপ্লাইড করে, আমরা প্রসেস ডাইরেক্ট অ্যাপ্লাই করে থাকি। এখন তো প্রিন্টিং হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্টিং চলে আসছে, অনেক কিছু প্রিন্টিং চলে আসছে। তো ডাইরেক্টলি যেটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট প্রিন্টিং। ডিসচার্জ প্রিন্টিং হচ্ছে, ডিসচার্জ প্রিন্টিং আমরা প্রথমে কালার করে নিব, এরপরে হচ্ছে বিভিন্ন এরিয়াতে রিডিউসিং এজেন্ট ইউজ করে বা ডিসচার্জ জাতীয় এজেন্ট ইউজ করে, বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করে, বিশেষ করে রিডিউসিং এজেন্ট, ওই কালারটাকে তোমার রিডিউস করতে হবে। রিডিউসিং এজেন্ট ইউজ করে তোমার পার্টিকুলার কোনো ডিজাইনের ইউজ করে তোমার ওই যে কালারটা তুলে ফেলা হয়, সেটা হচ্ছে ডিসচার্জ প্রিন্টিং। অনেক সময় রিডিউসিং এজেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের হোয়াইট কালার দিতে হয়, বা অনেক সময় বিভিন্ন কালার দিলে, মনে করো আমি প্রথমে তুমি চিন্তা করো যে একটা অরেঞ্জ কালারের গার্মেন্টস তৈরি করছে, এরপরে রিডিউসিং এজেন্ট দিয়ে পার্টিকুলার বিভিন্ন জায়গায় এটাকে প্রিন্ট করে ট্রিটমেন্ট করার পর দেখবা যে কিছুক্ষণ পরে ক্লিন করলে কালারটা উঠে যাবে। অথবা এই রিডিউসিং এজেন্টের মাধ্যমে কোনো যদি তুমি মানে অরেঞ্জ কালারের ভিতরে গ্রিন কালার দিলা, পার্টিকুলার ওই জায়গায় দেখবা যে ডিসচার্জ হয়ে ওটা উঠে যাবে এবং ওই কালারে গ্রিন কালারটা অ্যাটাচ হয়ে যাবে, বা গ্রিন কালারটা ফ্যাব্রিকের সাথে, ফ্যাব্রিকের সারফেসে বা গার্মেন্টসের সারফেসে লেগে যাবে। এটাই হচ্ছে ডিসচার্জ প্রিন্টিং। ডিসচার্জ প্রিন্টিং গুলো সাধারণত তোমার রিঅ্যাক্টিভ ডাইস দিয়েই করে বেশি, কারণ এটা পিগমেন্টস করা একটু ডিফিকাল্ট, সেহেতু রিঅ্যাক্টিভ ডাইস ডিসচার্জ তোমার স্টেবলও হয়, স্টেবিলিটি ভালো থাকে। বাটিক প্রিন্টিংটাই কি ওয়ান টাইপ অফ তোমাদের কি রেজিসের স্টাইল না, ওয়ান টাইপ অফ রেজিসের স্টাইল। ওই যে আমরা
ক্লাসে দেখছিলাম সুতা দিয়ে বিভিন্ন ডিজাইন করে সরি নাইলের সুতা তো বাটিক টাই ডাই তো প্রিন্টিং। পরের টপিক হচ্ছে বেসিক স্টেপস ইন দ্য প্রিন্টিং প্রসেস আর অ্যাজ ফলোস। প্রিপারেশন অফ দ্য প্রিন্ট পেজ। প্রথমে কি করতে হবে প্রিন্টিং এর ক্ষেত্রে? তোমার প্রিন্ট পেজ তৈরি করতে হবে, সেটা তোমার যেটাই হোক না কারণ ডাই স্টাফ দিয়ে থিকেনার লাগবে, আদার যে ম্যাটেরিয়ালস গুলো অনেক লাগবে, সিকুইস্টারিং এজেন্ট কিছুটা দেয়, সল্ট সোডা দেয়, রিডিউসিং এজেন্ট দিবে, যে পিগমেন্টস ইউজ করো তাহলে বাইন্ডার দিবে, থিকেনার তো অবশ্যই দিতে হবে। পিগমেন্টস ইউজ করলে বাইন্ডার না দিলে তো কাজই করবে না। সো এগুলো কিছু ম্যান্ডেটরি কেমিক্যালস আছে যেগুলো ইউজ মানে দিয়ে প্রিন্ট পেস্ট করতে হবে। প্রিন্টিং দ্য অ্যাপারেল, ড্রাইং দ্য প্রিন্টেড অ্যাপারেল, তারপরে ফিক্সেশন অফ দ্য প্রিন্টেড অ্যাপারেল, ডাইস অর পিগমেন্টস আফটার ওয়াশিং। এটা হচ্ছে বেসিক স্টেপস। পরের স্টেপটা হচ্ছে প্রিপারেশন অফ দ্য প্রিন্ট পেস্ট। প্রিপারেশন অফ দ্য প্রিন্ট পেজ তোমাদেরকে অনেকবার বলা হয়েছে কিভাবে প্রিন্ট পেজ তৈরি করতে হবে। দেখো এখানে একটা কথা লেখা আছে, দ্য ডাইস আর পিগমেন্টস, থিকেনার, সিকুইস্টারিং এজেন্ট, একটু আগে তোমাদেরকে আমি বললাম, ডিসপার্সিং বা সাসপেন্ডিং এজেন্ট, সারফেক্টেন্টস যেটা তোমার কালার গুলাকে ডিসপার্স অবস্থা, ওয়াটার রিটেইনিং এজেন্টস, ডিফোমার্স ফোম ক্রিয়েট তৈরি করবে না, ক্যাটালিস্ট, হ্যান্ড মডিফায়ার্স, এগুলো দিয়ে যেই মানে আমি বলতে চাচ্ছি যে যে প্রিন্টিংটা যে ধরনের প্রিন্টিং এই কেমিক্যাল গুলো দিয়ে। তারপর ডাইস ফর প্রিন্টিং, কি কি ধরনের ডাইস ইউজ করা হয়? সেলুলোজ, কটনের বা সেলুলোজ বা কটন, স্পেসিফিকলি কটন, রেয়ন বা লায়োসেলের জন্য এক ধরনের প্রিন্ট পেস্ট। এসবের জন্য তোমার ভ্যাট, রিঅ্যাক্টিভ, ন্যাপথলস, ডাইরেক্ট ডাইস, রিঅ্যাক্টিভ ডাইস অনেক সময় ইউজ করা হয়। আবার তোমার হচ্ছে কি কি ধরনের ডাইস ইউজ করে এগুলো সব লেখা আছে, ভ্যাট ডাইস, তারপর ন্যাপথল ডাইস, অ্যাজয়েক কম্পোনেন্ট ডাইস, অনেক কিছু তৈরি করা হয় এগুলোর জন্য। আর তোমার পলিস্টারের ক্ষেত্রে আরেক এক ধরনের ডিসপার্স ডাইস ইউজ করতে হবে অথবা পিগমেন্টস ইউজ করতে হবে। পরের টপিক হচ্ছে যেমন কোন ক্ষেত্রে যদি তোমার পলিস্টারের প্রিন্ট ইফ দ্য প্রিন্টেড ফ্যাব্রিক যদি ব্লেন্ড হবে, সেই ব্লেন্ডিং এর উপর বেস করে তোমার সেই কেমিক্যালস গুলো ইউজ করতে হবে। বুঝতে পারছো? এই কথাগুলো এখানে লেখা আছে, তোমরা পড়ে নিবা। এগুলো এত ধরে ধরে পড়ার কিছু নাই। আর মনে রাখবা যে তোমার যখনই পিগমেন্টস ইউজ করা হবে সেক্ষেত্রে অবশ্যই বাইন্ডার ইউজ করতে হবে। বাইন্ডার ছাড়া পিগমেন্টস ইউজ করা যাবে না। ব্লেন্ডিং এর ক্ষেত্রে কি ধরনের কটন পলিস্টার যদি হয়, ডাইস ফর দ্য কটন এন্ড ডিসপার্স ডাইস ফর দ্য পলিস্টার। দেন ফ্যাব্রিক হয় কটনের জন্য ডিসপার্স রিঅ্যাক্টিভ ডাইস এবং জন্য দুইটার জন্যই ভালো, কারণ দুই ধরনের কালার দিয়ে দুই ধরনের প্রিন্ট পেস্ট করা একটু ডিফিকাল্ট। বুঝতে পারছো? এগুলো সবকিছু এখানে লেখা আছে, তোমরা পড়ে নিও। থিকেনার সিস্টেমস অফ প্রিন্টিং। তোমরা কি শুনতে পাচ্ছ নাকি আমি বলে যাচ্ছি? ম্যাম কথা শোনা যাচ্ছে ম্যাম, তবে মাঝে মাঝে একটু নেটের কারণে আটকে যায় ম্যাম, তাছাড়া সমস্যা নেই। শোনা যাচ্ছে? জি ম্যাম। নেট এখানে ভালো না, উত্তরার নেটটা খুবই পচা। বুঝতে পারছো? উত্তরার নেটটা খুবই পচা, উত্তরার নেটটা তো ক্লিয়ার শোনা যায় না। পরে শেষ করে দেব।
ঠিকানাটা কি বলো দেখি? ঠিকানার ঠিকানার ইউজ না করো, কালার ব্লিড করবে। ঠিকানাটা হচ্ছে কালারটাকে তোমার ঠিকানা পেস্টটা দেখবা একটু পেস্ট বলতে একদম একদম আমরা যে দাঁত পেস্ট করি সেটা না, সেটা যদি হয় তো প্রিন্ট হবে না তো বেশি, কারণ এত ভিসকোসিটি বেশি হলে তোমার ওই স্ক্রিনের মধ্যে দিয়ে তোমার মেশ ফ্যাব্রিকের মধ্যে দিয়ে যে ছোট ছোট এই হোলগুলো খুবই ছোট, এই হোলের মধ্যে দিয়ে পেস্টটা হবে না। আবার খুব বেশি যদি তোমার ভিসকোসিটি মানে বেড়ে যায়, না ভিসকোসিটি যদি কমে যায়, খুব বেশি যদি লিকুইড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে তোমার কালার ব্লিচ করবে। সো আমাদের প্রিন্ট পেজটা ইন্ডাস্ট্রিতে করে কি, তোমরা প্রশ্ন করতে পারো ম্যাডাম এটা কিভাবে নিয়ন্ত্রণ করে? ইন্ডাস্ট্রি কিন্তু ঠিকানাটা করার মানে পেজটা করার আগে, প্রোডাকশনে যাওয়ার আগে এটা অনেকবার ট্রায়াল দেয়, কতটুকু ঠিকানা দিতে হবে, কতটুকু প্রিন্ট পেজের ভিসকোসিটি কত হবে, বারবার ওরা ট্রায়াল দিতে থাকে। একটু করে তৈরি করে, তারপরে হচ্ছে আবার মানে একটু করে ছোট অল্প অ্যামাউন্ট করে তৈরি করে তারপর দেখে, ডিজাইন করে করে স্ক্রিনের মধ্যে ডিজাইন করে করে দেখে যে ওদের প্রিন্টটা শার্প হচ্ছে কিনা। মানে খুব বেশি যদি তোমার হার্ড হয়ে যায় পেজটা, যেটা মানে স্কুইজের মধ্যে যতই আমরা প্রেসার করি না কেন এটা যাবে না, প্রিন্টটা ভালো আসবে না। আর খুব বেশি যদি তোমার লিকুইডি ভাবটা থাকে তাহলে এটা ব্লিড হয়ে চারদিকে ছড়ায় ছিটায় যাবে। সো এই জন্য তারপরে এভাবে ওরা তো কন্টিনিউয়াস কাজ করে, ওদের একটা আইডিয়া থাকে। যদি প্রথমে আমি স্টার্ট করি তাহলে অনেকবার তৈরি করার পর রিপিটেড কাজ করার পর এক সময় দেখা যাবে যে পারফেক্ট একটা ডিজাইন চলে আসে, তখন ওই পেজটাকেই ওই কম্বিনেশনটাকেই ফাইনাল কম্বিনেশন ধরে মানে আমাদের প্রোডাকশনে চলে যায়। আমাদের যে দেখো টি শার্ট চেস্ট বা ব্যাক সাইড গুলোতে প্রিন্ট শুরু করে দেয় ওরা, তারপরে তো সুইং করে, তাই না? সো থিকের একটা ইম্পর্টেন্ট করে নিও। তারপর থিকেনারটা ইউজ করলে হয় কি তোমার যদি ডাইস্টার দিয়ে থিকেনারটাকে তুলে ফেলতে হয়, আর যদি আমরা পিগমেন্টস ইউজ করি থিকেনার সাথে তো বাইন্ডার দিতে হয়, সেক্ষেত্রে তোমার আমরা পিগমেন্টের ক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু এতে চলে যায়, ওই ড্রাইং করার পরে কিউরিং এ চলে যায়। পিগমেন্টের জন্য কিউরিং মাস্ট, নাহলে ডাই ফিক্সেশন অক্সিলারিজ, এখানে অনেক ধরনের কেমিক্যালস দ্য ফিক্স এখানে ছোট ছোট ফাইবার লাগবে। আবার ধরো মনে করো তোমার পিগমেন্টস এর জন্য বাইন্ডার মাস্ট, আবার রিঅ্যাক্টিভ ডাইস এর জন্য তোমার সোডা মাস্ট, ব্যাডিং এর জন্য রিডিউস এজেন্ট মাস্ট। তো অনেকগুলো অক্সিলারিজ কেমিক্যাল আছে, যেমন ডিসপার্সিং এজেন্ট অবশ্যই লাগবে পিগমেন্টস এর জন্য। সো এগুলো সবগুলো এখানে দেয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবা। বুঝতে পারছো? আচ্ছা, প্রিন্টিং দ্য ফ্যাব্রিক, এটা ফ্যাব্রিক হবে না, এটা অ্যাপারেল হবে, তোমরা অ্যাপারেল করে নিও। প্রিন্টিং টেকনিক্স, ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের প্রিন্টিং টেকনিক্স আছে। সো যখন যেটা প্রয়োজন হয়, যেমন হ্যান্ড প্রিন্টিং, হ্যান্ডে বাই করে অনেক সময় দেখবা যে তোমার আমাদের মাকড়সা আছে না, মাকড়সার মতো একটা মেশিন আছে, 8টা কালার একসাথে প্রিন্ট করা যায়, বা বড় বড় ইন্ডাস্ট্রিতে 16টা কালার, বা অনেক বড় ডিজাইন আমি ম্যাক্সিমাম 16টা কালার এট এ টাইম, মাকড়সার মতো একটা মেশিন আছে, এট এ টাইম 16টা কালার প্রিন্ট করা যায়, ওইটা আমি দেখেছি, আর অন্যগুলো আমি দেখি নাই। সো বিভিন্ন ধরনের মেশিন ইউজ করে বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলোতে। মোস্ট অফ দ্য কেসেসে আমাদের আমি যে ছবিটা দেখাইলাম, ওই যে কাঠের প্রিন্ট স্ক্রিন তৈরি করে থাকে যাতে করে এটা ফিক্স থাকে এবং এটা প্রিন্ট করতে থাকে। তারপর ড্রাইং দ্য প্রিন্টেড ফ্যাব্রিক না, এগুলো সব অ্যাপারেল হবে, তোমরা অ্যাপারেল করে নিবা।